আমি আমি বর্ষিয়ান সাংবাদিক নির্মলাবাবুর কাছে যাব। নির্মলাবাবু, এই অযোধ্যায় এই পর্বে যখন আমি ঘুরছি বিভিন্ন জায়গাতে, জাস্ট কথার কথা বলবার জন্য বলছি না, আমি কিন্তু সত্যি ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এটা বলার পর এমনকি খ্রিস্টান বলার পরও সন্তুষ্ট হন না। তারা শুনতে চান, মানে আমি কাদের কথা বলছি আপনি বুঝতে পারছেন, আমি রাজনৈতিক নেতাদের কথা বলছি যারা বাংলাতে অনেকে হয়তো সংগতি মিছিল আয়োজন করছেন বা তার সমর্থন করছেন, তেমন নেতারাও তার মধ্যে পড়েন। তারা শুনতে চান মুসলিমরা, মুসলমানরা হ্যাঁ বলছেন কি, মুসলমানরা খুশি কিনা। আমার অত্যন্ত ঘৃণা বোধ হয় রামের নামে যখন কেউ এরকম জাতি ধর্ম ধরে ধরে জিজ্ঞাসা করেন, কিন্তু তবুও যখন তারা জিজ্ঞাসা করছেন তখন আমার একটাই তথ্য তাদেরকে দেওয়ার আছে। এই গোটা পর্বটাতে অযোধ্যায় ঘুরে ঘুরে আমি কিন্তু এমন কোনো দোকানদার পাইনি যিনি মুসলমান বলে কম লাভ করছেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আমি লখনৌ থেকে একটি গাড়ি নিয়ে এসেছি এবং সেই গাড়ি এবং তার চালক আমার সঙ্গে টানা রয়েছেন। চালক আমাকে কতটা সাহায্য করছেন শ্রীরামের নামাঙ্কিত বিভিন্ন স্থানে পৌঁছতে, সে একমাত্র আমি এবং তিনি জানেন, আবার আমার সঙ্গী ভিডিও জার্নালিস্ট জানেন। কিছু কিছু সময় শ্রীরামের 84 কোশি পরিক্রমার এক একটি স্থলে পৌঁছতে চালকের সহায়তা শুধু নয়, সেই জায়গার আশেপাশের আরও কয়েকটি জায়গার সুলুক সন্ধান এবং কিভাবে সেগুলো জুড়ে রয়েছে জানতে জানতে বা শুনতে শুনতে তার কাছ থেকে আমার অবাক বোধ হচ্ছে। এবার আমার চালকের নামটা শুনলে হয়তো অনেকের অবাক বোধ হবে, কিন্তু আমার একটুও হয়নি নির্মলাবাবু। আমি এভাবে মানুষকে ভেঙে দেখতে শিখিনি। অযোধ্যায় এসে তো আরও সেটা ভুলে যাব যদি সামান্যতম কোথাও এমন কোনো কুশিক্ষা থেকে থাকে আমার ভিতরে। আমার চালকের নাম হুসেন, লখনৌ থেকে তিনি আমাকে নিয়ে এসছেন এবং হুসেন আমাকে বলছিলেন আস্তে আস্তে, রাম মন্দির উদ্ঘাটনের পর আপনারা একদিন দুদিন থাকবেন বড়জোর দাদা, তারপর চলে যাবেন। শুনেছেন আমি বাঙালি তাই দাদা বলছেন, কিন্তু দাদা আপনাকে আমি লিখে দিতে পারি আমরা সোনার থালায় ভাত খাবো। অযোধ্যা তার জন্য গোটা উত্তরপ্রদেশকে তৈরি করছে, অযোধ্যা গোটা উত্তরপ্রদেশের সামনে সেই পথ খুলে দিচ্ছে। এই সংহতিবোধটা এখানে রয়েছে আর বাংলায় নেই, এটা হতে পারে না, একই রকমভাবে রয়েছে। নির্মলাবাবু, আপনারা আমাদেরকে পথ চলতে শিখিয়েছেন সাংবাদিক হিসেবে, আপনি এবং আপনার মতো আরও বেশ কিছু বর্ষিয়ান মানুষ, মুষ্টিমেয় কয়েকজন সাংবাদিক। আমি সেই কারণে আপনাকে আজকে আমার এই বিতর্কে ডেকেছি। সাংবাদিক হিসেবে আমি কি কিছু মিস করে যাচ্ছি? পশ্চিমবঙ্গ থেকে কয়েকদিন অযোধ্যায় চলে এসে আমি কি বেশি আবেগাপ্লুত হয়ে পড়ছি? পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি এমন নয় সেখানে আলাদা করে সংহতি মিছিলের প্রয়োজন আছে এরপরেও? দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় ধাঁধা হচ্ছে পরস্পর বিরোধিতা। এই পরস্পর বিরোধিতাগুলো আপনাকে বুঝতে হবে। এই যে আপনি বলছেন না আপনার ড্রাইভার একজন মুসলিম, আমি জানি আমার এক বন্ধু, সে আমাকে বলল যে হায়দ্রাবাদের একটি সংস্থা, একটি মুসলিম সংস্থা, অযোধ্যা প্যাকেজ তৈরি করেছে। এরম বেশ কয়েকটি সংস্থা এখন প্যাকেজ তৈরি করছে অযোধ্যা ভিজিটের জন্য, কারণ 23 তারিখ থেকে সবার জন্য খুলে দেওয়া হবে অযোধ্যা, সেই জন্য সবাই যেতে পারবে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধ্যবাধকতাটা কোথায়, আপনি খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে 128টা আসন, যেটা মুসলিম ডমিনেটেড, এবং এই 128টা আসন আপনি কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি একটু থামাচ্ছি নির্মলাবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কানে কানে এসে বলে গেল এই 128টা আসন যেখানে মুসলিম জনসংখ্যার মানুষরা বেশি বাস করেন, অতএব তাদের ভোটে আসনের ভাগ্য নির্ধারিত হয়, তারা শ্রীরামের মন্দিরে শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে ফেরাতে অসন্তুষ্ট, তারা এটাকে খারাপভাবে দেখছেন, তাহলে তাদের কাছে এটা শোকের দিন, এটা কে বলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেউ বলে যায়নি। ওনার কথা, ওনার কাজকর্মগুলোই পরস্পর বিরোধী বলে আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে, ধরুন বাবরি যেদিন ভেঙেছিল তার 25 বছরের মাথায় উনি সংহতি দিবস করেছিলেন 2017 সালে, আর রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হচ্ছে সেদিন সংহতি মিছিল করছে। বাবরিকে স্মরণ করে উনি সংহতি দিবস করছেন, রাম মন্দিরকে কথা না বলে প্রতিবাদ জানানোর জন্য সংহতি মিছিল করছেন। আপনি পরস্পর বিরোধী বলবেন কি বলবেন না? যে কোনো সাধারণ মানুষেরা বলবে, সাংবাদিক হিসেবে তো আমরা বলবই। এবং দ্বিতীয় কথা যেটা সব থেকে বড়, এই যে মিছিলটা উনি করছেন, উনি করতে পারেন, উনি মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই সংহতি মিছিল করতেই পারেন, কিন্তু একটা জেনারেল ইমপ্রেশন সবার মধ্যে, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, যে কোনো কারণে একটা ধারণা তৈরি হচ্ছে এটা একটা হিন্দু বিরোধী মিছিল।
এটা কেন? যেদিন ওই মিছিল হচ্ছে সেদিন কয়েকজন কমিউনিস্ট জেহাদি, আমি তাদের জেহাদি বলি, আমি লিখিও তাই, ঠিক আছে, এবং তারাও একটা ফ্যাসিবাদী বিরোধী মিছিল করছে। মানে রাম মন্দির একটা ফ্যাসিবাদ বিরোধ, ওটা একটা ফ্যাসিস্ট শক্তি। রাম কি করে ফ্যাসিস্ট শক্তি হলো আমি জানি না। নরেন্দ্র মোদীকে তারা ফ্যাসিস্ট শক্তি বলতে পারেন, সে অধিকার তাদের আছে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। 175টা সংস্থা তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে মিছিল শুরু করে শেষ করছেন পার্ক সার্কাস ময়দানে। ওইটাই হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আগের দিনও আমি বলেছি যে পার্ক সার্কাস ময়দান ওনার ডিসক্রিপশন আছে যা কিছু করার, কালীঘাট মন্দির থেকে শুরু করে ওখানে পৌঁছেছে। আর আমি রামের সঙ্গে কালীর অন্তত কোনো ডিফারেন্স দেখছি না। সুপ্রিম কোর্টের অর্ডার কালীঘাটের কালী নিয়ে আছে, শি ইজ আ পেরেনিয়াল চাইল্ড, 1963 অর্ডার, হিদায়তুল্লাহ ছিলেন। আর এই অর্ডার যেটা রঞ্জন গগৈ দিলেন, ওখানেও রাম লাল্লা পেরেনিয়াল চাইল্ড বলা আছে, যার জন্য বলা হয়েছে হি ইজ আ লিগাল এন্টিটি, জুরিডিক্যাল এন্টিটি কথাটা ইউজ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করছেন, ঠিক আছে করুন, কেউ মানে আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেটা উনি করছেন সেটা হচ্ছে বেসিক্যালি সুপ্রিম কোর্টের অর্ডারের বিরোধিতা। আর দ্বিতীয় কথা, আজকে আমি দেখলাম, আজকে আপনি জানেন বইমেলা কলকাতায় চলছে, তাদের যে প্যাভিলিয়ন মানে তাদের যে মুখপত্র, তাদের প্যাভিলিয়নের সব থেকে বড় সৌধ হচ্ছে সংবিধান। এবং কেন সেটা সংবিধান করা হয়েছে এটা কিছু বলা নেই, সংবিধানকে তিনি সম্মান জানাচ্ছেন, সেটা নয়, সংবিধানটা পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই হচ্ছে ওর মূল বক্তব্য। ওনার ম্যাজিকটা হচ্ছে উনি কখনো কোনো কথাটা পরিষ্কার করে বলেন না। যেদিন রঞ্জন গগৈয়ের ভার্ডিক্ট এসেছিল সেদিন উনি কবিতা লিখেছিলেন, কবিতাটার নাম দিয়েছিলেন আনসেড। সেখানে উনি বুঝিয়েছিলেন উনি অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না, এটাই ওনার দুঃখ। পেইন কথাটা ওর 4-5টা প্যারায় আপনি যদি পড়েন, পেইন কথাটা বারবার ব্যবহার করছেন। সুতরাং ওই কবিতাটা উনি লিখেছেন কি আমি জানি না, ওনার নামে কবিতাটা ছিল আর কি, ইংরেজি কবিতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একটা জিনিস ফলো করার চেষ্টা করবেন, আপনি ওকে আক্রমণ করতে পারেন, আমি ওকে আক্রমণ কিন্তু করছি না, আমি ওনার এই জাগলারিটা দেখছি। উনি একজন অসাধারণ পলিটিক্যাল জাগলার, এই জাগলারি করে উনি অনেক কিছু বের করে নিয়ে যেতে পারেন। এই মিছিলটা করার প্রয়োজন ছিল কি ছিল না উনি ভালো করে জানেন, এই মিছিলটার ইমপ্লিকেশন কি হতে পারে সেটাও উনি ভালো করে জানেন। সব কিছু জেনে বুঝে মাথা ঠান্ডা করে উনি এই দায়িত্বটা কাজটা করছেন। সুতরাং আমি কোনোভাবে ফেলে দিতে পারবো না এইটা বলে যে এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা রাজনৈতিকভাবে জেনুইনলি উদ্দেশ্য প্রণোদিত। যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন রাস্তায় ঘাটে, আমাদের মতো সাংবাদিকদের কথা ছেড়েই দিন, অনেকে হয়তো মুখ টিপে আড়ালে বলবেন, আমি পরিষ্কার বলছি এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মিছিল, এবং এটা করাই হচ্ছে একটা কারণ।